কালকে 4টার দিকে হাইকোর্ট আসলে ডাকসুর যে স্থগিতাদেশ সেটা দিয়েছে। তখন আসলে শিক্ষার্থীরা তাদের সেই বিক্ষোভে ফেটে পড়ে। আসলে আমাদের ক্যাম্পাসে তৎক্ষণাৎ তারা নানা ধরনের তারা মুভ দেয়। কিন্তু যখন নিউজটা শোনার পরে আমি আসলে মেন্টালি আমি নিজেই অনেক ডাউন হয়ে গিয়েছিলাম, কারণ একটা প্রিপারেশন থাকে, আসলে প্রচার প্রচারণার একটা প্রিপারেশন থাকে। তো আফটার দ্যাট নিউজ আমি আসলে নিজেও প্রচার প্রচারণাটা বন্ধ হয়ে যায় অ্যান্ড অনেক অনিশ্চয়তা ছিল যে আসলে কি হবে। একটা আপিলকে কেন্দ্র করে ডাকসু স্থগিত করে দেওয়ার যে দুঃসাহস, এটা আমরা আসলে মেনে নিতে পারবো না। এবং আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্তগুলো, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে সিদ্ধান্ত, ডাকসু বা যে কোনো সিদ্ধান্ত, সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। হঠাৎ করে আবার আজকে দেখলাম যে সেই স্থগিতাদেশ বহাল করে রাখা হয়েছে। ইতিমধ্যেই শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ প্রকাশ করছে এবং ভিসি চত্বর এবং ক্যাম্পাসের প্রতিটা জায়গায় প্রার্থী এবং ভোটার সবাই সেই সব আন্দোলনে অংশগ্রহণ করছে যাচ্ছে। এবং শিক্ষার্থীরা খুব বেশি কনফিউজড যে ডাকসু আদৌ হবে কিনা বা এটার পেছনে কী ষড়যন্ত্র আছে। গতকাল থেকে ক্যাম্পাস উত্তাপ, ভালো উত্তাপ ছড়াচ্ছে। এবং আমরা আজকেও দেখেছি যখন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে যে আইনজীবী, তিনি যখন ঘোষণা দিলেন যে স্থগিতাদেশ স্থগিত করেছে, আগামীকাল হচ্ছে পূর্ণাঙ্গ কোর্টে হচ্ছে শুনানি হবে। তো এখনও পর্যন্ত প্রতিক্রিয়া কিন্তু শিক্ষার্থীরা অনেক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আছে এবং তারা চাচ্ছে যে কোনো মূল্যেই আগামীকাল যেন ডাকসুর যে স্থগিতাদেশ সেটা বহাল থাকে এবং ডাকসু যেন 9 তারিখে কোনো ডাকসু হতে কোনো ধরনের বাধা যেন না থাকে। এই যে প্রার্থী, আমি নিজেই তো অনেক অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছি যে ডাকসু হবে কি হবে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা যারা প্রার্থী আছি, সেটা পলিটিক্যাল প্যানেল থেকে হোক বা স্বতন্ত্র থেকে হোক, আমরা যারা আছি, আমাদের চাওয়াটা আসলে এক। আমরা চাই ডাকসু নির্বাচন হোক। প্রয়োজনে আমরা আবার আন্দোলন করব, কিন্তু আমরা চাই 9 তারিখেই হচ্ছে ডাকসু হোক। তো আমরা আসলে বুঝতে পারতেছিলাম যে এরকম কিছু হচ্ছে, যে সারা দেশে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা চলছে, এটা তাদের একটা তৎপরতা হতে পারে যে ছাত্র সংসদ নির্বাচনটা বানচাল করা। এটা অবশ্যই একটা ডাকসু বানচালের ষড়যন্ত্র। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সংগঠন এটার পেছনে দায়ী থাকতে পারে না। আমরা বিভিন্ন ধরনের কথা সূত্রে গাথা এবং বিশ্ববিদ্যালয়গুলোকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ডিপ স্টেট থেকে কিন্তু চলছে এবং কিছু রাজনৈতিক দলও সেটার সঙ্গে যুক্ত আছেন। এবং আমরা আসলে কোনো রাজনৈতিক দলকেই ডাকসু সামনে, যেহেতু জাতীয় নির্বাচন, ক্যাম্পাসগুলোকে পলিটিক্যাল পার্টির একটা ইনফ্লুয়েন্স অবশ্যই আছে ক্যাম্পাসে। অ্যান্ড আমি যদি আমাদের প্রশাসনের কথাও বলি, প্রশাসনও তো পলিটিক্যাল পার্টির সিদ্ধান্তের বাইরেও অনেক সময় যাইতে পারে না, সেটাও আমরা জানি। কিন্তু আমরা চাই সেটা পলিটিক্যাল পার্টির সিদ্ধান্ত হোক বা প্রশাসনের হোক, একটা কোলাপস করে একটা ভালো সিদ্ধান্ত আসুক। আমরা আসলে চাচ্ছি ডাকসুটাই হোক, আসলে সেটা যেভাবেই হোক। আমরা ভোটের মাধ্যমে আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করি, আমরা হচ্ছে কোনোভাবে ডাকসুটা হচ্ছে বানচাল না করি। বর্তমান ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ, উনি সমাজ কল্যাণ ইনস্টিটিউশন ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। এই অভিযোগে আসলে রিট করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এস.এম. ফরহাদ জুলাই আন্দোলনের একজন অন্যতম অংশীদার বা আন্দোলনে জড়িয়ে করেছেন। তিনি একটা ছাত্র সংগঠনের একজন সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং এটা কিন্তু একটা বিতর্কিত রিট। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে যেই শিক্ষার্থী হচ্ছে রিট করেছেন, তার দেওয়ালে, তার ফেসবুক টাইমলাইনে কিন্তু একটা ছবি নিয়ে সেটাও বিতর্কিত করছে তাকে, যে এই ছবিটা হয়তো মেট্রো রেল ভাঙার ছবি, এবং তাকেও কিন্তু ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে। সো এই যে একটা কনফিউজিং একটা ব্যাপার, প্রার্থী যিনি রিড করেছেন তাকেও ছাত্রলীগ বলা হচ্ছে, আবার যার বিরুদ্ধে রিড করা হয়েছে সেও একসময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। এখানে আমরা দেখেছি যে ডাকসুতে যারা প্রার্থী হয়েছে বেশিরভাগ অংশটাই, যেহেতু বিগত 3-4-5 বছর হলে ছিল, এবং তারা কিন্তু ছাত্রলীগের সঙ্গে ছিল। এবং এইটাকে যদি রিটটাকে যদি এমন মনে করা হয় যে এস.এম. ফরহাদ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, সে কীভাবে প্রার্থী হয়, তাহলে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যারা আন্দোলনের সময় আন্দোলনের পর্যন্ত ছাত্রলীগ ছিল এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে, এখন যদি এস.এম. ফরহাদ যদি প্রার্থী না হতে পারেন আদালত থেকে, তাহলে কিন্তু অসংখ্য শিক্ষার্থী তারা নিজেও আসলে প্রার্থীটা হারাবেন। সিচুয়েশন ডিমান্ড বলতে একটা কথা আছে, ওই সময়টাতে আসলে ছাত্রলীগেরই সময় ছিল। অনেকে না চাওয়া সত্ত্বেও দেখা গিয়েছে যে পলিটিক্সের সাথে ইনভলভমেন্টটা থাকা লাগছে। ইভেন আমি নিজেও ছাত্রলীগের হলে উঠেছিলাম। কিন্তু কথা হচ্ছে, যদি মিডলে আসলে আমরা জুলাইটা কেন করেছি, আফটার জুলাইয়ের পরেও যদি এই ট্যাগিংটা চলে আসে যে সে ছাত্রলীগের ছিল বা ছাত্রলীগের পোস্টের ছিল, আমি মনে করি এটা খুবই একটা সিলি বিষয়। আর এই সিলি বিষয়কে কেন্দ্র করে ডাকসুর মতো একটা বড় একটা সিদ্ধান্তকে আসলে বানচাল আমরা না করি। গত 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান যে কারণে ঘটেছিল, আদালতের মাধ্যমে নির্বাহী বিভাগের যে ক্ষমতা সেটা বিচার কার্যে যেভাবে হস্তক্ষেপ করতো, যদি এটাও এখনও নির্বাহী আদেশ কিংবা আইনি প্রক্রিয়ার মধ্যে বিচার কার্য
বা এই যে তিনটা যে স্বাধীন বিচার বিভাগ, শাসন বিভাগ, এরা যদি একত্রীভূত হয়ে কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটা আসলে শিক্ষার্থীদের বিপক্ষে এবং ডাকসু বানচালের, সেটা কিন্তু আসলে দেশের জন্য বা ভবিষ্যৎ যেই একটা অস্থিতিশীল পরিস্থিতি আসতে পারে নির্বাচন উপলক্ষে, এটার জন্য আসলে 24-এর গণ আন্দোলনের কথা আমরা জানি যে সেখানে কোটাকে কেন্দ্র করে যে আদালত, উচ্চ আদালত যে রায় দিয়েছিল সেটা স্পষ্টত ছিল শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে, শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং জনকল্যাণ বিমুখ। তো সেই জায়গা থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি যে 2025-এ যে ডাকসুকে কেন্দ্র করে বা সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদকে কেন্দ্র করে যে অরাজকতা তৈরি হচ্ছে এবং আদালত যে রায়গুলো দিচ্ছে, যেমন ডাকসুকে নিয়ে ডাকসু স্থগিতের যে তালবাহানা চলছে, সেটা স্পষ্টত হচ্ছে অনাস্থা তৈরি করছে শিক্ষার্থী এবং জনগণের মাঝখানে। মনে করি আমাদের বিচার ব্যবস্থা আসলে এখনও স্বাধীন না, আমি বলবো। কারণ হচ্ছে এমন ধরনের রায় দেওয়া হয় আসলে এখানে মানে আমি বলবো যে শিক্ষার্থীদের যে জায়গাটা, আসলে আমাদের বিচার ব্যবস্থা আসলে শিক্ষার্থী বান্ধব না, আমি বলবো প্রথমত। কারণ 1 বছর আগে আমরা দেখেছি যে একটা রায়কে কেন্দ্র করেই আসলে আমরা একটা আন্দোলন করে ফেলেছি এবং আমাদের ডাকসুতেও চেষ্টা করা হচ্ছে যে একটা রায়কে কেন্দ্র করে হচ্ছে আমাদের ডাকসুটাকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে।